মা, কি হয়েছে? তোমাকে তো ফোনেই বললাম এবং আবারও বলছি, আমাদের বাড়িতে যা যা দুর্ঘটনা ঘটেছে, মানে দাদার এত বড় অ্যাক্সিডেন্ট, এগুলোর জন্য যে দায়ী, তার সঙ্গে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কথা বলছো। এই শোনো, যথেষ্ট হয়েছে অসভ্যতা, যথেষ্ট হয়েছে তোমার বদমাইশি। গিয়েছিলে তো হসপিটালে অসভ্যতা করতেই, লাভটা কি হচ্ছে? নিজের বউকে ছাড়িয়ে আনতে পারছো এত অসভ্যতা করে? তুমি বাড়াবাড়ি করো না কিন্তু পলাশ। গোটা পাড়ার সমস্ত লোকজনকে নিয়ে তোমার বিরুদ্ধে এমন রুখে দাঁড়াবো না, বুঝতে পারবে তুমি কেমন লাগে। দাঁড়াবো বলছেন কেন? এতদিন রুখে দাঁড়াননি কেন? বাহ, তুমি তো আমাদের বাড়ির নতুন জামাই, তা আমাদের বাড়ির মেয়েটাকে নিয়ে গিয়ে কেমন ভাবে রোজগার করাবে তা তুমিই জানো। প্রথম রাতে তোমাদের বাড়ির জামাই হয়ে তোমার গায়ে হাত তুলব, এতটা কি চাইবে? যদি না চেয়ে থাকো তাহলে মুখ সামনে কথা বলো। রুকিকতা, হ্যাঁ? বৌমা সম্পর্কে আর একটিও বাজে কথা বলবি না তুই, বলে দিলাম। আমি জানতাম মা তুমি পাল্টি খাবে, আমি জানতাম যে তোমার ছেলের ক্ষতি করছে, তার পরে গিয়ে তুমি তার ঝোল টেনে কথা বলছো, আর তোমার ছেলেও সেরকম। তোমার হাতে তো প্রমাণ আছে, তাহলে কে তোমার পক্ষে থাকলো কে তোমার পক্ষে থাকলো না তাতে তোমার কি যায় আসে? তোমার উদ্দেশ্য হলো আমাকে জেলে পাঠানো, তাই তো? না, পারবে না, এবার আর ও কোনোভাবেই সেটা পারবে না। এবার না তোমাকে আমি পাড়া ছাড়া করার ব্যবস্থা করবো কিন্তু পলাশ। মুখ সামলে কথা বলো। পাড়া ছাড়া করবে মানে? তুমি মুখ সামলে কথা বলো পলাশ। পাড়া ছাড়া করবো মানে পাড়া ছাড়া করবো। গোটা পাড়ার লোকজনদেরকে না তোমার এগেইনস্টে অর্গানাইজ করবো, করে তোমাকে এই পাড়া থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করবো। দেখবে পারি কিনা? তোমার এই অসভ্যতা, তোমার এই বদমাইশি দিনের পর দিন ধরে মেনে নেবো ভেবেছো? বাড়াবাড়ির একটা সীমা থাকে পলাশ। অনেকক্ষণ থেকে সেই হসপিটাল থেকে তোমার এই অসভ্যতা সহ্য করছি। আচ্ছা, একটা মেয়ে তোমাদের বাড়ির জন্য এত কিছু করছে, এতটুকু কৃতজ্ঞতা বোধ নেই না তোমার? নিজের দিদির বিয়েতে তো থাকুনি, যখন হসপিটাল থেকে ফোন করা হলো সইয়ের জন্য তখনও টাইম মতো পৌঁছওনি। আবার হসপিটালে গিয়ে অপারেশনটা তাদের ডিলে করা হয় সেই চেষ্টা করছিলে তুমি। আজকে তোমার দাদা যে বেঁচে ফিরেছে না শুধুমাত্র শিমুলের জন্য। যখন তোমার দাদা সত্যি সত্যি জ্ঞান ফিরলো তখন গিয়ে তুমি শিমুলের নামে চারটে বাজে বাজে কথা বললে। কি বললে না শিমুল নাকি প্ল্যান করে তোমার দাদাকে মারতে চেয়েছিল। তোমার লজ্জা করে না না পলাশ? और कितना दिन पलाश, कम तो उम्र है नहीं तुम्हार। खुद की तरफ एक बार देखो ना, तुम्हार बीवी तो जेल में आछे, तो काम वाम सब गेছে, और तो काम वापस আসবে না। और नया काम जेल का स्टैम्प लेके गेছে, कैसे पाबे नया काम? और तुम्हार जो कंडीशन আছে पलाश, फ्यूचर एकदम जीरो আছে। काम वाम तो कुछ करो ना तुम, और थोड़ा बहुत जो भी करो उसमें जीवन चले जाবে तो नहीं ना? इसके बाद जब रास्ते से जाबे ना तब तुम्हारी बीवी की तरफ इशारा करे हर कोई बोलबे कि वो देखो जेल से लौटा हुआ क्रिमिनल যাচ্ছে। अच्छा लगेगा? একদমই ঠিক। তুমি হয়তো বলতে পারো পলাশ যে শিমুলকে দেখেও সবাই একই কথা বলবে, তার সঙ্গে এটাও কিন্তু বলবে যে ও বেকসুর খালাস পেয়েছে, যেটা তোমার বউকে দেখে কেউ বলবে না। সবাই এটাই বলবে যে তোমার বউ ইচ্ছে করে শিমুলকে ফাঁসিয়েছে আর সেই জন্য ও জেল খেটেছে। ভাব তাহলে শুধু তুমি বেরিয়ে গেছো, বেঁচে গেছো, কিন্তু সবসময় বেঁচে যাবে না পলাশ। আর তুমি দিনের পর দিন যা করে যাচ্ছ পলাশ, তোমার বাঁচার সম্ভাবনাটাও কিন্তু কমে যাচ্ছে। তাই না? তাই আই বলো, শান্তিতে থাকতে দিবি? হ্যাঁ, শান্তিতে থাকতে দে। মেয়েটার বিয়ে আজ, কাল মেয়েটা চলে যাবে বাড়ি ছেড়ে। তারপরে এই বাড়িটাতে আমি একা, তোর সঙ্গে আমাকে থাকতে হবে। বৌমা, বৌমা গো, আমার পরেরটা কবে ফিরবে গো? কবে বাড়িতে আসবে সে? একটু বলো না, আমায় বলো না। 2-1 দিনের মধ্যে হয়তো ছেড়ে দেবে। তবে আমি একটা কথা বলছি, ওর জন্য কিন্তু একটা কেয়ার গিভার রাখবে, যে কিনা ওকে দেখে ঠেকে রাখবে। ওর কিন্তু সুস্থ হতে একটু সময় লাগবে। এই সব কিছু হচ্ছে তোমার জন্য। তাই যদি হয় থানায় গিয়ে প্রমাণ জমা করো না।
দেখো, তোমার মুখের কথায় তো কেউ কিছু বিশ্বাস করবে না। এই যে তুমি বলছো আমি অ্যাক্সিডেন্টটা করিয়েছি, তার জন্য ওই কি যেন ওই সুপারি কিলার, তাদের তো প্রয়োজন, তাই না? তাদের খোঁজ করো। আর তুমি এমন কোনো মানুষ নও যে তোমার মুখের কথায় সবাই সব বিশ্বাস করে নেবে। তুমি তো আর ঈশ্বর না। শিমুল শিমুল ছেড়ে দে, ওর সঙ্গে আর কথা বাড়াস না। আর কত অশান্তি দিবি পলাশ, আর কত অশান্তি দিবি? তোর অশান্তির জেরে তোর মা তো এবার মারা যাবে রে। এতদিন আপনাদের পাশে পাড়ার বউরা ছাড়া আর কেউ ছিল না। আপনি একদম ভাববেন না, আপনি ভুলে যাবেন না, এখন কিন্তু আমি আপনার পাশে আছি, আপনার ছেলের মতো। শুধুমাত্র পুতুলের টেক কেয়ার করবো, অথচ আপনাদের বাড়ির ব্যাপারে থাকবো না, এটা কিন্তু নয়। শিমুলের জন্য আমি পুতুলকে পেয়েছি, এটা কিন্তু আমি ভুলিনি। আর সেই শিমুলের পেছনে যারা লেগেছে, সেই শিমুলের মনোবল ভেঙে দিতে চাইছে যারা, এবার তাদের হিসেব বোঝানোর সময় হয়েছে। শোনো, তুমি না অন্যের চরকায় তেল না দিয়ে নিজের চরকায় তেলটা দাও। একটা বিখ্যাত কথা আছে জানো তো, কথাটা হলো যাদের ওই তেল লাগানোর স্বভাব না, তারা ওই অন্য নিজের এসব বোঝে না, তেল পেলেই লাগায়। তাই এখন আমার মনে হয়েছে তোমাকে এবার একটু শায়েস্তা করার সময় হয়েছে পলাশ কুমার। ব্যাপারটা হলো কি, তুমি যদি এবার একটু বাড়াবাড়ি বেশি করো, তাহলে তোমার স্ত্রী প্রতীক্ষার কিছু রেকর্ডস আমার কাছে আছে, আমি কিন্তু সেগুলো ভাইরাল করে দেবো। কি বলছো তুমি এসব? এই নোংরা খেলাটাই আমাকে নামিও না, এই নোংরা খেলাটাই আমি নামতে চাই না। আর সব থেকে বড় কথা, প্রতীক্ষা এই বাড়ির বউ, তোমার বউ। তবুও তুমি যদি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু আমি বাধ্য হব। তুমি যদি আরেকটা মেয়ের জীবন অতিষ্ঠ করতে যাও, তার প্রতিদান স্বরূপ আমাকেও কিন্তু প্রতীক্ষার জীবনটা অতিষ্ঠ করে তুলতে হবে। তবে শিমুলের জীবন কিন্তু অতিষ্ঠ হওয়ার মতো কিছু নেই, প্রতীক্ষার জীবন অতিষ্ঠ হওয়ার মতো অনেক কিছু আছে। তার সমস্ত ডকুমেন্টস আছে আমার কাছে। দিনের পর দিন মিথ্যে বলে আমার থেকে অনেক টাকা নিয়েছে, তো প্রত্যেকটা প্রতারণার রেকর্ড আছে আমার কাছে। ও আমায় প্রতারিত করে চলে গেছে, তার রেকর্ডও কিন্তু আছে আমার কাছে। আমি কিন্তু মুখ বুঝে থাকবো না। এবার তুমি ভেবে দেখো তুমি কি করবে। আপনি ভাববেন পরাগ সুস্থ হয়েই বাড়ি ফিরবে, ওর একজন কেয়ার গিভারের প্রয়োজন। ডাক্তারবাবু নিশ্চয়ই বলেছেন ওকে কয়েকটা দিন নার্সিং এর মধ্যে রাখতে হবে। আপনি একদম চিন্তা করবেন না, টাকা পয়সার কোনো সমস্যা হবে না। স্যার, তুমি না খুব ভালো। আমার পেঁপেতে না দুটো মানুষ দেখেছি, খুব খুব ভালো। আমার শিমু খুব ভালো, আর তুমি খুব ভালো। আর আমার মা বলতেন না, মাঝে মাঝে ভালো, মাঝে মাঝে খারাপ, কিন্তু তোমরা সবসময় খুব ভালো। এই যে হ্যাঁ, হয়েছে অনেক, আজ আমরা আসি। হ্যাঁ,
মা আসছি। কাল কাল তুমি একবার আসবে তো বৌমা? কাল তো হসপিটালেও যাওয়ার আছে। হাসপাতালে? হাসপাতালে আমি 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 যেতে চাই। আমাকে একটু নিয়ে যাবে গো, আমি তো একা একা যেতে পারিনি। যাব, নিশ্চয়ই যাব। তোমার গুণধর ছেলে তো আর তোমাকে নিয়ে যাবে না, আমরাই নিয়ে যাব তোমাকে তোমার বড় ছেলেকে দেখিয়ে আনতে। কিন্তু তাড়াহুড়ো করো না, সকালবেলা পুতুল বেরিয়ে যাক, বিকেলের দিকে ধীরে সুস্থে গেলেই হবে। কালকে তুই আমি আসবি তো আমার কাছে? আমি তখন চলে যাবো বাড়ি থেকে। আসবো তো, আসবো না? আমার পুতুল দি শ্বশুর বাড়ি যাবে, আমার পুতুল দিকে সাজিয়ে দিতে হবে না? সত্যি সত্যি আসবি তো? তোমার শিমুল কখনো তোমাকে মিথ্যে বলেছে বলো? না, বলেনি তো। লক্ষ্মী মেয়ে, চোখের জল ফেলে না। দেখি একটু হাসো। তুই খুব ভালো। তুমিও খুব ভালো। আজ আসি, হ্যাঁ? সবাইকে বললাম আসছি। ছোট রে, যা গিয়ে আশীর্বাদটা করে আয়। মেয়েটা চলে যাবে তো এখন, অনেক জ্বালিয়েছে রে সবাইকে, আর জ্বালাবে না কাউকে, আর জ্বালাবে। ও দিদি, আমরা কি কখনো বলেছি পুতুল আমাদের জ্বালিয়েছে? এমন কথা বলছো কেন তুমি? বরং পুতুল এই বাড়িতে ছিল বলে বাড়িটা ভরা ভরা লাগতো। এখন তো আর এই বাড়িতে আসতে ইচ্ছেই করবে না, পুতুল থাকবে না তাই। আমা, মা, আমি 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 যাবো না এবার বাড়িতে গিয়ে। আচ্ছা, তুমি আমাদের বাড়িতে থেকে যাও না গো। ভাড়া বাড়ি যত, মেয়েকে এটুকু শেখায়নি যে বিয়ের পর মেয়েদেরকে শ্বশুর বাড়িতে থাকতে হয়। এখন যদি ওখানে গিয়ে বায়না করে। ঠিক আছে, যাওয়ার সময় সব মেয়েরাই তো ওরম কান্নাকাটি করে। বুঝতেই তো পারছো, বয়সের তুলনায় একটু অপরিণত, কি আর সব বোঝে? আমাদের বাড়িতে গেলে দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি সেই আনন্দেই থাকো যে সব ঠিক হয়ে যাবে। ও যদি ওখানে গিয়ে জেদ করে তীর্থকে নিয়ে এই বাড়িতে চলে আসে তখন? আর তীর্থকে দেখো এরকম সান্ত্বনা দিচ্ছে, কোথায় ওকে বোঝাবে যে এরকম করতে নেই, তা না। ঠিক আছে ঠিক আছে, পুতুল এইভাবে কাঁদে না। দেখো, তুমি যদি এইভাবে কাঁদো তাহলে তোমার মা যে কষ্ট পাবেন। তুমি না লক্ষ্মী মেয়ে, কাঁদে না। ছোট যা না, দেরি করিস না, যা আশীর্বাদ থেকে।
চুপ কর শোনা মা আমার, চুপ কর, কাঁদিস না। এই পুতুল, আবার তো আসবি তুই, এই তো অষ্টমঙ্গলাতেই আসবি। কাঁদিস না মা, তো কত সুন্দর বিয়ে হয়েছে বল, শ্বশুর বাড়ি যাবি, শ্বশুর বাড়ির সবাই তোকে কত ভালোবাসবে, তোর বড় কত সুন্দর হয়েছে বলতো। তুই খুব ভালো থাকবি দেখবি মা, তুই খুব সুখে থাকবি। আমি তো ঠাকুরের কাছে সব সময় প্রার্থনা করি আমার পুতুল যেন ভালো থাকে, আমার পুতুল যেন সুখে থাকে। কাঁদিস না মা। এই তো বউ ভাত হবে, আমরা সবাই যাব, দেখা হবে তো। আবার কাঁদছিস? বলছি না কাঁদিস না। তুই কাঁদলে আমাদের কষ্ট হয় না বল মা? আমাদেরও তো খুব কষ্ট হয়। চুপ চুপ। ও শিমুল, তোমরা আর কে কে আশীর্বাদ করবে সেরে ফেলো না, যাও। মা এবার তো তোমাকে আশীর্বাদ করতে হবে, এবার তোমার আশীর্বাদের পালা, যাও। হ্যাঁ মা, সে তো করতেই হবে। কনকাঞ্জলি দেবে না পুতুল? ওই আজলা ভরে চাল নিয়ে আমার ঋণ শোধ করবে তো? না মা, এক মুঠো চাল দিয়ে মায়ের ঋণ কখনো শোধ করা যায় না, তাই এই বাড়িতে এই রিচুয়াল হবে না। ও বৌমা, এমন কথা বলতে নেই, আচার নিয়ম তো, কি জানি পালন না করলে যদি আবার পুতুলটার কোনো বিপদ হয়। সত্যি তো কাকিমা, ও তো ঠিকই বলেছে। এক মুঠো চাল দিয়ে কি মায়ের ঋণ শোধ করা যায় কখনো? তাহলে তো সব হয়েই যেত। এক মুঠো চাল দিয়ে পুতুল যদি তোমার ঋণ শোধ না করে কাকিমা, বরং তুমি জানবে তাতেই তোমার মেয়ের মঙ্গল। মায়ের ঋণ যে কখনো ভুলে যেতে নেই কাকিমা, মায়ের ঋণ সারা জীবন মনে রেখে দিতে হয়। তুমি বাদ দাও তো এসব নিয়ম, তুমি এসো, বরং ওকে আশীর্বাদ করে দাও। কাঁদে না পুতুল, কাঁদতে হয় না বাবু, আর কাঁদবে না। ঠিক তো বাবা, আমার মেয়েটাকে তুমি একটু দেখে রেখো কেমন। আমি ভরসা করে তোমার হাতে ওকে তুলে দিই, বোঝোই তো বাবা, আমার মেয়েটা তো আর 5 জনের মতো নয় গো। দেখো তুমি যে ওকে কাছে টেনে নিয়েছো, আমার কিন্তু সেটুকুই ভরসা। আমি তোমার উপর ভরসা করলাম বাবা। দেখছো তো আমার সংসারের হাল, ছেলেটার কি হবে জানি না আমি। সে কবে বাড়ি ফিরবে কবে ফিরবে না, আমি হয়তো তোমাদের বাড়িতে ওই বউ ভাতের অনুষ্ঠানে যেতে পারবো না, কিন্তু অষ্টমঙ্গলায় ওকে নিয়ে এসো বাবা। আমি বলছিলাম কি, ওদেরকে দুজনকে একটু অষ্টমঙ্গলায় পাঠিয়ে দেবেন কেমন? দেখুন আমি কিন্তু
পুতুলের আসার জন্য পথ চেয়ে বসে থাকবো, তোমাদের আসার জন্য পথ চেয়ে বসে থাকবো। এতই যখন মেয়েকে ছেড়ে থাকতে কষ্ট হচ্ছে তাহলে বিয়েটা দিলেন কেন? মেয়েকে ছেড়ে থাকতে সব মায়েরই কষ্ট হয়, কিন্তু তার মানে তো এই নয় যে মেয়েকে সংসারী করে তুলবে না। মায়েরা তো স্বার্থপর হয় না, মায়েরা কাঁদে আবার মেয়েকে ভালোবাসে। আপনার মা বুঝি আপনার বেলায় কাঁদেনি? আপনি যখন আপনার বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে এসেছিলেন কাঁদেনি বুঝি? বলুন না। বলছে আমাদের মধ্যে তো আর কারোর আশীর্বাদ করার নেই, আমরা তো পুতুল দিক থেকে ছোট, তাই ওই তো জেঠিমারা এসেছে, ও সুন্দরী জেঠিমা, বিপাশাদির শাশুড়িও এসে গেছে। বলছি দুই জেঠিমাকেই বলছি তোমরা একটু পুতুল দিকে আশীর্বাদ করো না গো। আসলে মেয়ের চলে যাওয়ার সময় হয়ে গেছে তো, তাই ভাবলাম একটু যাই, দেখা করে আসি। শুনো জেঠি, আমি এলে তুমি আমাকে তেঁতুল আচার দেবে তো? দেবো রে মা, দেবো। এই তো তোর তত্ত্বে পাঠাবো বলে আমি 2 শিশি আচার আগে থেকে এনে রেখেছি। আচার পাঠাবে? তুমি কি ভালো গো, তুমি খুব ভালো তুমি চুনো জেঠি। তুই যে তক্তি খেতে ভালোবাসিস না, সে আমের তক্তি আমি বানিয়ে রেখেছি, ফুলসজ্জার তত্ত্বে পাঠিয়ে দেবো, কেমন? আর শোন, এবারে ঘুরে এসে কিন্তু আসবি। এই বিয়ে হয়ে গেছে বলে পায়া ভারী যেন না হয়ে যায়, জামাইকে সঙ্গে করে নিয়ে আসবি, কেমন? জামাই বাবা জীবন, তুমি এসে কিন্তু আমাদের বাড়িতে। আর ওই অষ্টমঙ্গলে একবার এসে ডুব দিয়ে দিলে আর কখনো এলে না, এটা যেন না হয়, কেমন? আসতেই হবে। পুতুল তো সারাক্ষণ এ বাড়ি ও বাড়ি করে বেড়ায়, ওর তো কোনো নিষেধ মানা নেই, যেখানে ইচ্ছে সেখানে যায়, যখন খুশি। আসলে ওর সাথে গল্প করেই তো আমাদের সময়টা কেটে যেত। হ্যাঁ গো, ঠিক বলেছো দিদি। আর ও তো কোনোদিন কাউকে আপন পর বলে ভাবেনি, ছুটতে গিয়ে হাঁটু মুড়ে বসেই বলতো ভীষণ খিদে পেয়েছে জেঠিমা, খেতে দাও। এর জন্য ওর মা কতদিন কত রাগ করেছে, চুলের মুঠি ধরে টেনে হিজড়ে নিয়ে গেছে কতদিন, তবু তো কোনোদিন কাউকে আলাদা করে দেখেনি।